প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী করোনার কারণে আজ 1 বছরের উপরে তোমাদের স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। সেই পরিপ্রেক্ষিতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব AKM আক্তার হোসেন স্যারের দিক নির্দেশনায় আমি মোহাম্মদ সাইমুল হক শাহিন তোমাদের নবম শ্রেণী হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় চতুর্থ অধ্যায় সম্পর্কে আমি পূর্ব আলোচনা করেছি। প্রথম পর্বে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কি আমি পূর্বের ক্লাসেই বিস্তারিত সব আলোচনা করেছি। আশা করি তোমরা এটা সম্পর্কে বুঝেছ। আজকে আমি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের প্রায়োগিক অঙ্ক করাবো। তার আগে আমি একটি প্রশ্ন লিখি, তোমরা দেখো। তোমরা সবাই প্রশ্নটা লেখো। জনাব আলমের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেন সংগঠিত হয়। প্রথম লেখো মূলধন আনয়ন ৳1,00,000, যন্ত্রপাতি ক্রয় ৳60,000, ব্যবসায় স্থানান্তর ব্যয় ৳25,000, কর্মচারীর বেতন প্রদান ৳18,000, ঋণ গ্রহণ ৳2,00,000, মণিহারি ক্রয় ৳500, গবেষণা ব্যয় ৳15,000, আসবাবপত্র ক্রয় ৳45,000, বিক্রয় ৳80,000, ক্রয় ৳55,000, লভ্যাংশ প্রাপ্তি
4,000 টাকা। পরিবহন ব্যয় 3,000 টাকা। দেখো এখানে আমি একটা প্রশ্ন লিখলাম মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের। মূলধন আনয়ন 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি 60,000, ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000, বেতন 18,000, ঋণ গ্রহণ 2 লক্ষ, মণিহারি দ্রব্য ক্রয় 500, গবেষণা ব্যয় 15,000, আসবাবপত্র ক্রয় 45,000, বিক্রয় 80,000, ক্রয় 55,000, লভ্যাংশ প্রাপ্তি 5,000 এবং পরিবহন ব্যয় 3,000। আমরা কতে লিখি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। কতে যদি আমরা লিখি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর গতে যদি আমরা লিখি মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা একটা উদ্দীপক লিখলাম এখানে। আমরা সলিউশনে যাব। এখন প্রথম পথে চাওয়া হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আবার তোমাদেরকে স্মরণ করে দেই যে সমস্ত ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও এটার ফল আগামী 1-2 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে বা সুবিধা পাওয়া যায়, ওই জাতীয় ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা ঘর করি, আমরা লিখি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা এভাবে ঘর করতে পারি, দুটা ঘর করতে পারি। তারিখ নাই, তারিখ না দিলেও বা সিরিয়াল নাম্বার দিতে পারি, কারণ এগুলোর কোনো সুনির্দিষ্ট কোনো ঘর নাই। বিবরণ টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এটা আছে একটা। আরেকটা হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়। এই দুইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কারণ এই দুইটা ব্যবসায় স্থানান্তর ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য যে ব্যয় হয়, যেমন তোমার ব্যবসাটা আছে চক বাজার, তুমি যদি ব্যবসাটা এখন কান্দিপাড়ে স্থানান্তর করো, তখন এটা আনে নেওয়ার জন্য, অনেক মাল সামান আনানোর জন্য বিভিন্ন ব্যয় হতে পারে। এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আবার কোনো নতুন পণ্য যদি গবেষণা কাজে কিছু ব্যয় করা হয়, নতুন পণ্য উদ্ভাবন বা আবিষ্কার অথবা গবেষণা কাজে যদি ব্যয় করা হয়, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখি ব্যবসায় প্রতিষ্ঠান
বা ব্যবসায় স্থানান্তর ব্যয় লিখি। ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000 টাকা। এরপরে গবেষণা ব্যয়, আমরা লিখতে পারি 15,000 টাকা। তাহলে এবার আমরা যোগ করব 25, 15, 40,000 টাকা। তাহলে এইভাবে আমরা লিখে দুইটা টান দিব, যেটাকে বলা হয় হিসাব বন্ধকরণ। এবার আমরা পূর্ণাঙ্গভাবে ঘর টেনে দিব। তাহলে আমাদের কয়ের আনসার শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে ক নির্ণয় করবে। এবার আমরা আসি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। এখানেও টাকার ঘর দুটো দিতে পারো। কতে লিখি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা। প্রথম আমরা লিখব মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি যে সমস্ত প্রাপ্তি কারবারে একবারে পাবে, অনেক বছর সুবিধা ভোগ করবে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এই মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে অনিয়মিত প্রাপ্তি, এটা নিয়মিত নয়। যেমন মালিক যখন ব্যবসা শুরু করবে তখন মালিক কারবারে কি দিবে, ব্যবসায় কি দিবে, ব্যবসায় সে পুঁজি দিবে, মূলধন দিবে। এই মূলধনটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ ব্যবসায় প্রতিষ্ঠান মালিক থেকে 1 লক্ষ টাকা পেল, তাহলে কারবার প্রতিষ্ঠান শুরু করা হলো। মালিক প্রতি বছর বছর মূলধন দিবে না, একবারে দিবে, যেটা অনেক বছর কারবার প্রতিষ্ঠান সুবিধা ভোগ করবে। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকটা হচ্ছে ঋণ গ্রহণ। এইখানে আছে ঋণ গ্রহণ। কারবারে যখন মূলধনের সংকুলন না হয় তখন কারবার প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে বা লোন নিতে পারে। এই লোনটা কারবার বারবার নিবে না, একবারে নিবে, যেটা কারবার 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত এটা সুবিধা ভোগ করবে। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখি মূলধন আনায়ন। প্রথম লিখব মূলধন আনায়ন। অর্থাৎ মালিক কারবারে মূলধন দিছে, পুঁজি দিছে। তাহলে কত টাকা দিছে? 1 লক্ষ টাকা দিছে। আমরা 1 লক্ষ টাকা এইভাবে লিখি। এরপরে আছে কি ঋণ গ্রহণ। তারপর প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিছে, অর্থাৎ টাকা আনছে, সে লোন আনছে, ধার আনছে, তাহলে তাকে এটা কারবারে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এটা আমরা লিখি ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ 2 লক্ষ টাকা। তাহলে টোটাল প্রাপ্তি হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা হিসাব বন্ধ করে দিই। কারণ একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমাদের কাছে কি চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আলাদা আলাদা ভাবে
আমরা মূলধন জাতীয় প্রাপ্তি আলাদাভাবে নির্ণয় করছি 3 লক্ষ টাকা। এবার মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করব আলাদাভাবে। এখানে যদি বলতো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ, তখন আমরা এখানে ক্লোজ করব না, আমরা দুইটা এখানে যোগ করব, যোগ করে আমরা মোট পরিমাণ লিখব। ঠিক আছে। আর যদি বলা হয়তো এই প্রশ্নটার মধ্যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করা, তাহলে আমরা কি করতাম, এটা থেকে এটা আমরা বিয়োগ করতাম, তখন এটা আমরা পার্থক্য নির্ণয় করতাম। কিন্তু এখানে আমরা যা চাওয়া হয়েছে আমরা তাই দেওয়া হচ্ছে, যে এখানে বলছে ব্যয়ের মোট, এখানে ব্যয়ের পরিমাণ বলছে, তাহলে আলাদা আলাদাভাবে আমরা নির্ণয় করি। এরপরে লিখি মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। কারবার প্রতিষ্ঠান যে ব্যয় বারবার করবে না, একবারই ব্যয় করবে, যেটার দ্বারা কারবার অনেক বছর পর্যন্ত চলতে থাকবে, কারবার বছর অনেক সময় পর্যন্ত সুবিধা ভোগ করবে, এটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, কারবারে প্রয়োজনে মেশিনারি জিনিস কিনছে, তাহলে এটা কত টাকা দিয়ে কিনছে, 60,000 টাকা দিয়ে, তাহলে এই 60,000 হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কারণ কারবারে মেশিন বারবার কিনবে না, একবারে কিনবে। কোনো জিনিস উৎপাদন করতে হলে তাকে মেশিনটা একবারই কিনতে হবে, তাহলে তখন সে ওই মেশিন দিয়ে সে উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। তাহলে এই যন্ত্রপাতিটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা লিখি যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় কত, 60,000 টাকা, আমরা 60,000 টাকা লিখি। এরপরে আছে যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, এরপরে আছে আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র আছে, আসবাবপত্র ক্রয় আছে 45,000 টাকা। আসবাবপত্র বলতে আমরা বুঝি চেয়ার, টেবিল, আলমারি, ফাইল ক্যাবিনেট, এগুলো হচ্ছে আসবাবপত্র, কারণ কারবারে প্রয়োজন এগুলো লাগে। তাহলে আসবাবপত্র কারবারে বারবার কিনবে না, একবারই কিনবে, যেটা দ্বারা অনেক বছর সুবিধা ভোগ করবে, যেটা আসবাবপত্র ক্রয়। আমরা লিখি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত লিখবো আমরা, 45,000 টাকা লিখব। তাহলে আর কোনো স্থায়ী সম্পদ নাই, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় দ্বারা স্থায়ী সম্পদ অর্জিত হয়, তাহলে এটার যোগফল হচ্ছে 1,05,000 টাকা। তাহলে এটাও শেষ, এটা আমরা ক্লোজ করে ফেলবো, এটা শেষ। তাহলে আমরা খ নাম্বার করেছি। এবার গ হচ্ছে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয়। আমরা গ নাম্বার লিখব। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয়। বিবরণ টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝবো যেটা কারবার প্রতিষ্ঠান এক বছরের মধ্যে বারবার পেতে পারে, একবারও পেতে পারে, দুইবারও পেতে পারে, 10 বারও পেতে পারে,
বারবার পেতে পারে, 50 বারও পেতে পারে, 100 বারও পেতে পারে। অর্থাৎ যেটা নিয়মিতভাবে কারবার প্রতিষ্ঠান পাবে এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন এখানে আছে বিক্রয়, কারবার প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে, পণ্য বিক্রি করলে আয় হবে, কারবারে টাকা আসবে। তাহলে পণ্য বিক্রয় বারবার সংগঠিত হতে পারে, যে একদিনে কয়েকবারই হইতে পারে, এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। বিক্রয় 80,000 টাকা। আরেকটা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ মানে লাভের অংশ। কারবার প্রতিষ্ঠান যদি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে, ওইখান থেকে যদি কোনো লাভ পায়, লাভের কোনো অংশ পায়, এটা কারবারের আয়। এটা নিয়মিত হতে পারে, বছরে একবার হতে পারে, দুইবার হতে পারে, তাহলে এটা ওইখানে আসবে। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, তাহলে লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা যোগ করি 84,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে 84,000 টাকা। এবার আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কারবারে বারবার যে ব্যয় সংগঠিত হয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন বেতন মুনাফা জাতীয় ব্যয়, কারণ কর্মচারী রাখলে তার বেতন দিতে হবে, বছরে 12 বার দিতে হবে, তাহলে এটা কারবারের ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আছে মণিহারি দ্রব্য ক্রয়। মণিহারি দ্রব্য, মণিহারি দ্রব্য হচ্ছে খাতা কলম কালিকে একসাথে মণিহারি বলে, স্টেশনারি বলে। এটা কারবারে বারবার সংগঠিত হতে পারে, তাহলে এটাও হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মণিহারি ক্রয় 500 টাকা। এরপরে আর আছে ক্রয়, পণ্য ক্রয়, যেটা মাল ক্রয় বলে, মুনাফা জাতীয় ব্যয়। কারবারের প্রয়োজনে কারবার ডেইলি মাল কিনতে পারে, কারণ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যটা সে ক্রয় করবে, এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আছে পরিবহন ব্যয়। পরিবহন বাবদ, অর্থাৎ পণ্য ক্রয় করছে, এটা পরিবহন বাবদ খরচ করছে 3,000 টাকা, এটাও মুনাফা জাতীয় ব্যয়। পরিবহন ব্যয় 3,000 টাকা। এবার আমরা যোগ করি 500, 6, 1, 7, 5, 5, 13, 16, 1, 7, তাহলে 76,500 টাকা সে ব্যয় করছে, আর তার কারবারে আসছে 84,000 টাকা। তাহলে এটা থেকে আমরা যেহেতু পার্থক্য বলছে, তাহলে আমরা লিখব সুতরাং পার্থক্য। পার্থক্যটা কত হয়? 500, 1, 7, 7,500। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য হচ্ছে 7,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা এই অধ্যায়ের অবজেক্টিভগুলো করবে, অনুশীলনে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে, আর যত প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য মঙ্গল হবে। আর একটা জিনিস মনে রাখবে, হিসাব বিজ্ঞান বিষয়ে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে তুমি পারবে না, তুমি ভুলে যাবা, কারণ এটা পাটিগণিত, বীজগণিত নয়। কারণ পাটিগণিত, বীজগণিত তোমরা 6 থেকে করে আসছো, জেনারেল ম্যাথ তোমরা 6 থেকেই করে আসছো, একই রকমের একই নিয়ম, কিন্তু হিসাব বিজ্ঞান তোমাদের 9ম শ্রেণীতে প্রথম তোমরা করতেছো। সুতরাং এই অঙ্কগুলো তোমরা বারবার না করলে ভুলে যাবা। আর অবজেক্টিভগুলো দেখবা। সামনের ক্লাসে আল্লাহ যদি বাসায় দেখা হবে, এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বিনা প্রয়োজনে ঘর হতে বের হবে না। সবাইকে ধন্যবাদ।